এসো গল্প করি প্রাইম, হারিয়ে যাওয়া গল্প আরও একবার। নমস্কার, আমরা এসো গল্প করি, আর আপনি শুনছেন এসো গল্প করি প্রাইম। আজ শুনবেন রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের গল্প লক্ষ্মীর বাহন। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে রিতম, পর্ব পরিকল্পনা এবং আবহ নির্মাণে প্রীতম এবং গল্পের সূত্রধার আমি বরেন। 7 বছর পরে মুচুকুন্দ রায় আলিপুর জেল থেকে খালাস পেলেন। তাকে নিতে এলেন শুধু তাঁর শালা তারাপদবাবু। 2 ছেলের কেউ আসেনি। মুচুকুন্দ যদি বিপ্লবী বা কংগ্রেসি আসামি হতেন, তবে ফটকের সামনে আজ অভিনন্দনকারীর ভিড় লেগে যেত। ফুলের মালা, চন্দনের ফোঁটা, জয়ধ্বনি কিছুরই অভাব হতো না। যদি জেলে যাওয়ার আগে তিনি প্রচুর টাকা সরিয়ে রাখতে পারতেন, উকিল ব্যারিস্টার যদি তাকে চুষে না ফেলত, তাহলে অন্তত আত্মীয় বন্ধুরা আসতেন। কিন্তু নিঃস্ব অরাজনৈতিক জেল ফেরত লোককে কেউ দেখতে চায় না। ভালোই হলো, মুচুকুন্দ বাবু মুখ দেখাবার লজ্জা থেকে বেঁচে গেলেন। জেল থেকে বেরিয়ে তিনি বাড়ি গেলেন না, কারণ অবশ্যই বাড়ি নেই, বিক্রি হয়ে গিয়েছে। তিনি তার শালার সঙ্গে একটা ভাড়াটে গাড়িতে চড়ে সোজা হাওড়া স্টেশন চলে এলেন। সেখানে তার স্ত্রী মাতঙ্গী দেবী অপেক্ষা করছিলেন। তারপর দুপুরের ট্রেনে তাঁরা কাশী রওনা হলেন। অতঃপর স্বামী স্ত্রী সেখানেই বাস করবেন। মাতঙ্গী দেবীর হাতে যা টাকা রয়েছে তাতেই কোনো রকমে চলে যাবে। মুচুকুন্দ বাবুর এই পরিণাম কেন হলো? এদেশের অসংখ্য কৃতকর্মা চতুর লোকের যে নীতি, মুচুকুন্দরও তো তাই ছিল। যুধিষ্ঠির বোধ হয় একেই মহাজনের পন্থা বলেছেন। এদের একটি অলিখিত ধর্মশাস্ত্র রয়েছে, তাতে বলে বৃহৎ কাষ্ঠে যেমন সংসর্গ দোষ হয় না, ঠিক তেমনি বৃহৎ বা বহুজনের ব্যাপারে অনাচার করলে অধর্ম হয় না। রাম শ্যাম যদুকে ঠকানো অন্যায় হতে পারে, কিন্তু গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটি, রেলওয়ে বা জনসাধারণকে ঠকালে সাধুতার হানি হয় না। যদি বা কিঞ্চিত অপরাধ হয়, তবে ধর্মকর্ম আর লোকহিতার্থে কিছু দান করলে সহজেই তা খণ্ডন করা যেতে পারে। বণিকের একটি নাম সাধু। পাকা ব্যবসাদার মাত্রেই পাকা সাধু। মুচুকুন্দ দুর্ভাগ্য এই যে তিনি শেষ রক্ষা করতে পারেননি। দৈব তাঁর পেছনে লেগেছিল। দুর্দশাগ্রস্ত মুচুকুন্দ বাবু আজকাল কি করছেন তা জানবার আগ্রহ কারও থাকতে পারে না, কিন্তু এককালে তার খুঁটিনাটির সমস্ত খবরের জন্য লোকে উৎসুক হয়ে থাকত। তার নাম ডাকের সীমা ছিল না। প্রাতঃস্মরণীয় রাজর্ষি মুচুকুন্দ, ভারতজ্যোতি বঙ্গচন্দ্র কলিকাতা, ভূষণ মুচুকুন্দ, এইসব কথাও ভক্তদের মুখে শোনা যেত। শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা বলতেন, ধন্য শ্রী মুচুকুন্দ, যাঁর কীর্তিতে কুল পবিত্র হয়েছে, জননী কৃতার্থা হয়েছেন, বসুন্ধরা পুণ্যবতী হয়েছেন। বিজ্ঞ লোকেরা বলতেন, বাহাদুর বটে মুচুকুন্দ। কংগ্রেস, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, গভর্নমেন্ট সর্বত্রই ওঁর খ্যাতি। ভদ্রলোক বাঙালির মুখ উজ্জ্বল করেছেন। উনি একাই সমস্ত মারোয়াড়ি, গুজরাটি, পার্সি, পাঞ্জাবির কান কেটে দিতে পারেন। লাট, মন্ত্রী, পুলিশ সবাই ওর মুঠোর মধ্যে। বখাটে ছেলেরা বলতো, মুচুর মতন মানুষ হয় না মাইরি, চাইবা মাত্র আমাদের সার্বজনীনের জন্য 500 টাকা ছড়াক্সে ঝেড়ে দিলে। সেই 8-10 বছর আগেকার খ্যাতনামা উদ্যোগী পুরুষ সিংহের কথাই এখন বলছি। মুচুকুন্দ রায়ের প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড মোটার, প্রকাণ্ড পত্নী। তিনি নিজে একটু মেটে আর পেট মোটা, কিন্তু তার জন্য তার আত্মসম্মানের হানি হয়নি। বন্ধুরা বলতেন, তার চেহারার সঙ্গে নেপোলিয়নের খুব মিল রয়েছে।
ইংরেজ, জার্মান, মার্কিন প্রভৃতির খ্যাতি শোনা যায় যে তারা সব কাজ নিয়ম অনুসারে করে, কিন্তু মুচুকুন্দ তাদেরও হারিয়ে দিয়েছেন। সদ্য অয়েল করা দামি ঘড়ির মতন সুনিয়ন্ত্রিত মসৃণ গতিতে তার জীবনযাত্রা নির্বাহ হয়। অন্তরঙ্গ বন্ধুরা পরিহাস করে বলেন, তার কাছে দাঁড়ালে নাকি চিক চিক শব্দ শোনা যায়। আরো আশ্চর্য এই যে ইহকাল আর পরকাল দুদিকেই তার সমান নজর রয়েছে, তবে ধর্মকর্ম সম্বন্ধে তিনি নিজে মাথা ঘামান না, তার পত্নীর আজ্ঞাই পালন করেন। প্রত্যহ ভোর 5টার সময় মুচুকুন্দর ঘুম ভাঙে। সেই সময় একজন মাইনে করা বৈরাগী রাস্তায় দাঁড়িয়ে তাকে 5 মিনিট হরিনাম শোনায়। তারপর প্রাতকৃত্য সারা হলে একজন ডাক্তার তার নাড়ির গতি আর ব্লাড প্রেশার দেখে বলে দেন আজ সমস্ত দিনে তিনি ঠিক কতখানি ক্যালোরি, প্রোটিন, ভাইটামিন প্রভৃতি উদরস্থ করবেন এবং ঠিক কতটা পরিশ্রম করবেন। 7টা থেকে 8:30 পর্যন্ত পুরুত ঠাকুর চণ্ডী পাঠ করেন। মুচুকুন্দ কাগজ পড়তে পড়তে এবং চা খেতে খেতে তা শোনেন। তারপর নানা লোক এসে তার নানা রকম ছোটখাটো বেনামি কারবারের রিপোর্ট দেয়। এই যেমন রিক্সা, ট্যাক্সি, লরি, হোটেল, দেশি মদের এবং আফিম, গাঁজা, ভাঙ চরসের দোকান ইত্যাদি। বেলা 9টার সময় একজন মেদিনীপুরি নাপিত তাকে কামিয়ে দেয়। তারপর দুজন বেনারসি হাজাম তাকে তেল মাখিয়ে আপাদ মস্তক চটকে দেয়, যাকে বলে দলাই মলাই বা মাসাজ। 10টার সময় একজন ছোকরা ডাক্তার তার প্রস্রাব পরীক্ষা করে ইনসুলিন ইনজেকশন দেয়। তারপর মুচুকুন্দ চর্ব, চুষ্য, লেচ্ছা পেয় ভোজন করে বিশ্রাম করেন এবং 11:45 প্রকাণ্ড মোটরে চড়ে তার অফিসে হাজির হন। বড় বড় ব্যবসা সংক্রান্ত কাজ মুচুকুন্দ তার অফিসেই নির্বাহ করেন। অনেক লিমিটেড কোম্পানির ম্যানেজিং এজেন্সি তার হাতে, কাপড় কল, চটকল, চা বাগান, কয়লার খনি, ব্যাংক, ইন্স্যুরেন্স ইত্যাদি। তাছাড়া তিনি আবার কন্ট্রাক্টরিও করেন। কাজ শেষ হলে তিনি মোটরে চড়ে একটু বেড়ান এবং ঠিক 6টার সময় বাড়িতে ফেরেন। তারপর কিঞ্চিত জলযোগ করে তার ড্রয়িং রুমে ইজি চেয়ারে শুয়ে পড়েন। তার অনুগত বন্ধু আর হিতৈষীরাও একে একে উপস্থিত হন। এই সময় ভক্তিরত্ন মশাই আধ ঘন্টা ভাগবত পাঠ করেন। মুচুকুন্দ গল্প করতে করতে তা শোনেন। মুচুকুন্দর ধনভাগ্য, যশোভাগ্য, পত্নীভাগ্য সবই ভালো, কিন্তু ছেলে দুটো তাকে নিরাশ করেছে। বড় ছেলে লখা, ভালো নাম লক্ষ্মীনাথ, কুসঙ্গে পড়ে অধঃপাতে গেছে। শুধু দুবেলা বাড়িতে আসে, তার মায়ের কাছে খেয়ে যায়। তারপর দিন রাত কোথায় থাকে কেউ জানে না। মুচুকুন্দ বলেন, বেটা 1 নম্বরের গর্ভস্রাব। ছোট ছেলে সরা, ভালো নাম সরস্বতীনাথ, লেখাপড়া শিখেছে, কিন্তু কলেজ ছেড়েই ঝাঁকড়া চুল আর ঝুলপি রেখে আলট্রা আধুনিক সুপার দুর্বোধ্য কবিতা লিখছে। অনেক চেষ্টা করেও মুচুকুন্দ তাকে অফিসের কাজ শেখাতে পারেনি। অবশেষে হতাশ হয়ে বলেছেন, যা বেটার 2 নম্বর গর্ভস্রাব, ওই কবিতা চুষেই তোকে পেট ভরাতে হবে। মুচুকুন্দর শালা তারাপদই তার প্রধান সহায়। একটু বোকা কিন্তু বিশ্বস্ত কাজের লোক। মুচুকুন্দ গৃহিণী মাতঙ্গী দেবী লম্বা চড়া বিরাট মহিলা। হিংসুটে মেয়েরা বলে একখানা 1 গাড়ি মহিলা। যেমন কর্মিষ্ঠা তেমনই ধর্মিষ্ঠা। আধুনিক ফ্যাশন আর চালচলন তিনি দুচোখে দেখতে পারেন না। ধর্মকর্ম ছাড়া তার অন্য কোনো শখই নেই। কেবল নিমন্ত্রণে যাবার সময় 1 গা ভারী ভারী গহনা আর ন্যাপথলিন সুবাসিত বেনারসি পরেন। তিনি স্বামীর সব কাজ খবর রাখেন এবং ধনবৃদ্ধি পাপক্ষয় যাতে সমান তালে চলে সে বিষয়ে সতর্ক থাকেন। মুচুকুন্দ যদি অর্থের জন্য কোনো কুকর্মও করেন তবে মাতঙ্গী দেবী তাতে বাধা দেন না, কিন্তু পাপ খণ্ডনের জন্য স্বামীকে গঙ্গা স্নান করিয়ে আনেন। তেমন হলে সস্তয়ন আর ব্রাহ্মণ ভোজনও করান।
মুচুকুন্দর অট্টালিকায় 12 মাসে 13 পার্বণ হয়। পুরুত ঠাকুরের জিম্মায় গৃহদেবতা নারায়ণ শিলাও আছেন, কিন্তু মাতঙ্গীর সবচেয়ে ভক্তি লক্ষ্মী দেবীর ওপর। তাঁর পুজোর ঘরটি বেশ বড়, মার্বেলের মেঝে, দেওয়ালে নকশা কাটা মিন্টন টালি। লক্ষ্মীর চৌকির ওপর আলপনাটি একজন বিখ্যাত চিত্রকরের আঁকা। ঘরের চারিদিকের দেওয়ালে অনেক দেবদেবীর ছবি ঝুলছে এবং উঁচু বেদির ওপর একটি রূপোর তৈরি মাদ্রাজি লক্ষ্মী মূর্তি আছে। মাতঙ্গী রোজ এই ঘরে পুজো করেন, বৃহস্পতিবারে একটু ঘটাকড়ি করেন। সম্প্রতি তার স্বামীর কারবার তেমন ভালো চলছে না, সেই জন্য মাতঙ্গী পুজোর আড়ম্বর বাড়িয়ে দিয়েছেন। আজ কোজাগরী পূর্ণিমা। মুচুকুন্দ সব কাজ ছেড়ে দিয়ে সহধর্মিণীর সঙ্গে ব্রত পালন করছেন। সমস্ত রাত দুজনে লক্ষ্মীর ঘরে থাকবেন। মাতঙ্গী মোটেই ঘুমোবেন না, স্বামীকেও কড়া কফি আর চুরুট খাইয়ে জাগিয়ে রাখবেন। শাস্ত্রমতে এই রাতে জুয়া খেলতে হয়, সেই জন্য মাতঙ্গী পাশা খেলবার সরঞ্জাম আর বাজি রাখবার জন্য শখানেক টাকা নিয়ে বসেছেন। মুচুকুন্দ নিতান্ত অনিচ্ছায় পাশা খেলছেন, ঘন ঘন হাই তুলছেন আর মাঝে মাঝে কফি খাচ্ছেন। রাত 12টার সময় পূর্ণিমার চাঁদ আকাশের মাথার উপরে উঠল। ঘরে 5টা ঘৃতের প্রদীপ জ্বলছে এবং খোলা জানালা দিয়ে প্রচুর জ্যোৎস্না আসছে। মুচুকুন্দ আর মাতঙ্গী দেখলেন জানলার বাইরে একটা বড় পাখি নিঃশব্দে ঘুরে ঘুরে উড়ে বেড়াচ্ছে। তার ডানায় চাঁদের আলো পড়ে ঝকমক করে উঠছে। মাতঙ্গী দেবী জিজ্ঞাসা করলেন, কি পাখি ওটা? মুচুকুন্দ বললেন, পেঁচা মনে হয়। পাখিটা হঠাৎ হুম 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 শব্দ করে ঘরে ঢুকে লক্ষ্মীর মূর্তির নিচে স্থির হয়ে বসল। মুচুকুন্দ তাকে তাড়াতে যাচ্ছিলেন, কিন্তু মা লক্ষ্মীর বাহন স্বয়ং এসেছেন এই বলে মাতঙ্গী দেবী তাকে থামিয়ে দিলেন। এই বলে তিনি গলবস্ত্র হয়ে প্রণাম করলেন। তাঁর দেখা দেখি মুচুকুন্দও করলেন। পেঁচা মাথা নেড়ে মাঝে মাঝে হুম হুম শব্দ করতে লাগল। লক্ষ্মী পেঁচা তাতে সন্দেহ নেই, কারণ মুখটা সাদা, পিঠে সাদার উপর খয়েরি রঙের ছিটে। কাল পেঁচা নয়, কুটুরে পেঁচাও নয়, যদিও আওয়াজটা কতটা সেই রকম। পেঁচার ডাক সম্বন্ধে পণ্ডিতগণের মতভেদ রয়েছে। সংস্কৃতে বলে ঘুতকার, আবার ইংরেজিতে বলে হুট। শেক্সপিয়ার লিখেছেন টু হুইট টু হুট। মদন মোহন তর্কালঙ্কার তাঁর শিশু শিক্ষায় বলেছেন ছোট ছেলের কান্নার মতন। আবার যোগেশচন্দ্র বিদ্যানিধি মহাশয়ের মতে কাল পেঁচা কু কু কুক অথবা করুণ শব্দ করে, কুটুরে পেঁচা ক্যাঁচা 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 রব করে, আবার হুতুম পেঁচা হুম হুম করে। লক্ষ্মী পেঁচার বুলি সম্বন্ধে অবশ্য তিনি লেখেননি। যাই হোক, মুচুকুন্দর গৃহাগত পেঁচাটির ডাক শুনে মনে হয় যেন দেওয়ালের ফুটো দিয়ে ঝোড়ো হাওয়া বইছে। মাতঙ্গী একটি রূপোর রেকাবিতে কিছু লক্ষ্মী পুজোর প্রসাদ রেখে পেঁচাকে নিবেদন করলেন। অনেকক্ষণ নিরীক্ষণ করে পেঁচা একটু ক্ষীর আর একটু ছানা খেল। বাদাম, পেস্তা, আঙুর ছুঁলে পর্যন্ত না। মুচুকুন্দ বললেন, মাংসাশী প্রাণী, যদি পুষতে চাও তো আমিষ খাওয়াতে হবে। মাতঙ্গী বললেন, কাল থেকে মাগুর মাছ ও কচি পাঁঠার ব্যবস্থা করবে। পেঁচা মহা সমাদরে বাড়িতে রয়ে গেল। মুচুকুন্দ তাকে কাকাতুয়ার মতো দাঁড়ে বসাবেন স্থির করে পায়ে রূপোর শিকল বাঁধতে গেলেন, কিন্তু লক্ষ্মীর বাহন চিৎকার করে তার হাতে ঠুকরে দিলে। তারপর থেকে সে যথেচ্ছাচারী হয়ে মহামান্য কুটুম্বের মতন বাস করতে লাগল। লক্ষ্মী পুজোর ঘরেই সে সাধারণত থাকে এবং রাত্রে অনেকক্ষণ বাইরে ঘুরে বেড়ায়, কিন্তু পালাবার চেষ্টা মোটেই করে না। বাড়ির চাকরেরা খুশি নয়, কারণ পেঁচা সব ঘর নোংরা করছে। মাতঙ্গী সবাইকে শাসিয়ে দিয়েছেন, খবরদার, পেঁচা বাবাকে যে গাল দেবে তাকে ঝাঁটা মেরে বিদায় করা হবে। পেঁচার আগমনের সঙ্গে সঙ্গে মুচুকুন্দ বাবুর কারবারের উন্নতি দেখা গেল। 12-13 বছর আগে
তিনি তার দূর সম্পর্কের ভাই পঞ্চানন চৌধুরীর সঙ্গে কন্ট্রাক্টারি আরম্ভ করেন। যুদ্ধ বাঁধলে এরা বিস্তর গরু, ভেড়া, ছাগল, শুয়োর এবং চাল, ডাল, ঘি, তেল ইত্যাদি সরবরাহের অর্ডার পান। তাতে বহু লক্ষ টাকা লাভও করেন। তারপর অবশ্যই দুজনের ঝগড়া হয় এবং পঞ্চানন আলাদা হয়ে শেঠ কৃপারাম কচালুর সঙ্গে কাজ করছেন। গত বৎসর মুচুকুন্দ মিলিটারি ঠিকাদারিতে সুবিধা করতে পারেননি। কৃপারাম আর পঞ্চাননই সমস্ত বড় বড় অর্ডার বাগিয়ে নিয়েছিলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার এই, পেঁচা আসবার পর দিনই মুচুকুন্দ টেলিগ্রাম পেলেন যে তাঁর 10,000 মণ ঘিয়ের টেন্ডারটি মঞ্জুর হয়েছে। এখন আর কোনো সন্দেহই রইল না যে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে স্বয়ং তাঁর বাহনটিকে পাঠিয়ে দিয়েছেন। যতদিন মুচুকুন্দ তার পক্ষপুটের আশ্রয় থাকবেন ততদিন কৃপারাম আর পঞ্চানন কোনো অনিষ্ট করতে পারবে না। তিন দিন পরে কৃপারাম কচালু সকালবেলা মুচুকুন্দ বাবুর সঙ্গে দেখা করতে এলেন। মুচুকুন্দ বললেন, আরে আসুন আসুন শেঠজি, আমার কি সৌভাগ্য যে আপনার দর্শন পেলুম। তা হুকুম করুন, কি করতে হবে? কাষ্ঠ হাসি হেসে কৃপারাম বললেন, আপনাকে হুকুম করবার আমি কে বাবু সাহিব? আপনি হচ্ছেন কলকাতা শহরের মাথা। আমি এসেছিলাম খবর জানতে। মতলব শুনলাম আপনার এখানে একটি উল্লু আছে। মুচুকুন্দ বললেন, উল্লুক? তা একটি কেন, দুটি আছে। আমার ছেলে দুটোর কথা বলছেন তো? এই আরে রাম রাম, উল্লুক নয় বাবু সাহিব, উল্লু মতলব যাকে বলে পেঁচ। হ্যাঁ, স্ক্রু? সে তো হার্ডওয়্যারের দোকানে দেদার পাবেন মশাই। আরে ও পেঁচ নয়, চিড়িয়া পেঁচ, তাকেই আমরা উল্লু বলি। রাত্রে চুপচাপ উড়ে বেড়ায়, চুহা কবুতর খায়। ও পেঁচা, তাই বলুন। হ্যাঁ, একটি পেঁচা কদিন থেকে এখানে দেখছি বটে। কৃপারাম হাত জোড় করে বললেন, বাবু সাহিব, ওই পেঁচা আমার পোষা। শ্রীমতী জি মতলব আমার ঘরওয়ালি ওকে খুব প্যার করেন। আপনি রেখে কি করবেন? আমার চিড়িয়া আমাকে ফেরত দিয়ে দিন। মুচুকুন্দ চোখ কপালে তুলে বললেন, আপনার পোষা চিড়িয়া? তবে এখানে এলো কি করে? পিঁজরায় রাখতেন না? ও পিঞ্জরায় থাকে না বাবুজি। 1 বছর আগে আমার বাড়ির ছাদে এসেছিল। সেখানে একটা কবুতরকে মারে ডাললে আমি তাড়া করলে আমার কোঠির হাতায় সে আম গাছ আছে, তাতে চড়ে বসলো। সেইখানেই থাকতো। শ্রীমতী জি তাকে খানা দিতেন। সেইখান থেকে এখন এখানে পালিয়ে এসেছে। এখন দয়া করে আমায় দিয়ে দিন। শেঠজি, মহাত্মা গান্ধী স্বাধীনতার জন্য এত লড়লেন, তবু দেখুন এখনো আমরা ইংরেজের গোলাম হয়ে বসে আছি। কিন্তু জঙ্গলি পাখি তো কারোর গোলাম নয়। ওই পেঁচা মর্জি মাফিক কিছুদিন আপনার আম গাছে এসে বসেছিল, এখন আমার বাড়িতে এসেছে। ও কারোর পোষা নয়, স্বাধীন পক্ষী, মানে আপনারা যাকে বলেন আজাদ চিড়িয়া। 2 দিন পরে হয়তো দেখবেন ওই তেলারাম পিছল চাঁদের গদিতে যাবে। আবার ধরুন সেখান থেকে আলী ভাই সালেজির কোঠিতে গিয়ে হাজির হবে। ওই পেঁচার ওপর মায়া করবেন না। কৃপারাম রেগে গিয়ে বললেন, তাহলে আপনি ফেরত দিবেন না? মুচুকুন্দ মধুর স্বরে উত্তর দিলেন, আমি ফেরত দেওয়ার কে শেঠজি? মালিক তো পরমাত্মা, তিনি তামাম জানোয়ারকে চালাচ্ছেন। আচ্ছা, তবে তো বাবুজি একটু আদালতে যেতে হবে। হ্যাঁ, তা যেতে পারেন। আদালতে যদি বলে যে ওই জঙ্গলি পেঁচা আপনার সম্পত্তি, তবে বেলিফ পাঠিয়ে ধরে নিয়ে যাবেন। মুচুকুন্দ রায়ের বাড়ি থেকে পঞ্চানন চৌধুরীর বাড়ি বেশি দূরে নয়। কৃপারাম সেখানে উপস্থিত হলেন। পঞ্চানন বললেন, নমস্কার শেঠজি। তা এই অসময়ে কি মনে করে? খবর সব ভালো তো? ভালো আর কোথায় পঞ্চু বাবু, ও ঘিয়ের কন্ট্রাক্ট তো বিলকুল মুচু বাবু পেয়ে গেলেন। আমার আশা ছিল कि
কমসে কম 4 লাখ মুনাফা হবে। তার মধ্যে থেকে ও আমার 3 লাখ আর তোমার 1 লাখ থাকবে। पर था तो मतलब এখন শোনো পঞ্চু বাবু, তোমাকে একটি কাম করতে হবে। একটি উল্লু, তোমরা যাকে বলো পেঁচা, আমার কোঠি থেকে পালিয়ে ও মুচুকুন্দ বাবুর কোঠিতে গিয়েছে। এখন ব্যাপার হচ্ছে তিনি ফেরত দিতে চাইছেন না, ছিনিয়ে আনতে হবে। তা পেঁচার আপনার কি দরকার? ও বহুত ভালো পেঁচা আছে পঞ্চু বাবু, আমার ঘরওয়ালির খুব প্যারের পেঁচা। ও তার এক বাঙ্গালেন সহেলি আছে, তিনি বলিয়েছেন পেঁচাটি হচ্ছে লক্ষ্মী মায়ের সওয়ারি, असली लक्ष्मी পেঁচা। এই পেঁচার আশীর্বাদই তো পিছলে সাল আমাদের কন্ট্রাক্ট লেগেছিল। আবার যেমনি সে মুচুকুন্দ বাবুর কাছে গেল, অমনি তিনি ঘিয়ের ওটারটা পেয়ে গেলেন। বটে, তাহলে তো মশাই পেঁচাটিকে উদ্ধার করতেই হবে। আপনি আপনি মুচুকুন্দর নামে একটা নালিশ ঠুকে দিন, যান। ও নালিশে কিছু হবে না, পেঁচা তো পিঞ্জরায় ছিল না, আমার কুঠির হাতায় আম গাছে থাকতো। তুমি दूसरा कोई मतलब निकालो, যেমন করে পারো পেঁচা আমার কাছে পৌঁছে দাও, খরচ যা লাগে আমি দিব। শক্ত কাজ বুঝলেন, সময় লাগবে। ওই 1000-2000 খরচও পড়তে পারে। খরচের কথা ভেবো না, পেঁচা আমার চাই, কিন্তু দেরি করবেন না। আবার তো 1 মাসের মধ্যেই একটি বড় টেন্ডার দিতে হবে। আচ্ছা, আপনি ভাববেন না, যত শীঘ্র পারি পেঁচাটিকে আমি উদ্ধার করার চেষ্টা করব। মুচুকুন্দর বড় ছেলে লখা ছেলেবেলায় পঞ্চু কাকার খুব অনুগত ছিল, এখনও তাকে একটু খাতির করেই চলে। পঞ্চানন তার গতিবিধির খবর রাখেন। রাত 9টায় যখন সে খাবার পর বাড়ি থেকে চুপি চুপি বেরোচ্ছে, তখন তাকে ধরলেন। লখাকে নিজের বাড়িতে নিয়ে এসে বললেন, তা বাবা লক্ষু, তোমাকে একটু কাজ করতে হবে, তার জন্য অনেক টাকা পাবে। এই নাও, আগাম 50 টাকা এখনই দিচ্ছি, কাজ হাসিল হলে অবশ্যই আরও দেব। টাকা পকেটে পুরে লখা বললে, বলছি কি কাজ বলো তো পঞ্চু কাকা? পঞ্চানন লখার কাঁধে একটি আঙুল ঠেকিয়ে চোখ টিপে কণ্ঠস্বর নিচু করে বললেন, শোনো, খুব লুকিয়ে কাজটা করতে হবে কিন্তু বাবা, কেমন? কেউ যেন টের না পায়। কি বলো তো? বাবার লোহার আলমারিটা ভাঙতে হবে নাকি? আরে না না না, দূর, অমন অন্যায় কাজ করতে বলবো কেন? বলছি যে তোমাদের বাড়িতে একটা পেঁচা আছে না, সেইটাই আমার চাই। চুপি চুপি ধরে আনতে হবে যেন না চেয়ে যায়। সে তো বুঝলাম, কিন্তু মা বলে ওটা লক্ষ্মী পেঁচা, খুব পয়মন্ত। যদি অন্য পেঁচা ধরে এনে দিই চলবে না? ওরে বাবা, ওই পেঁচাটাই দরকার। আমার গুরুদেব অঘরী বাবা চেয়েছেন, কি সব তান্ত্রিক সাধনা করবেন। যাই হোক, দেশি পেঁচা তো আর চলবে না, তাই না? তোমাদের বাড়ির পেঁচাটির মধ্যে শাস্ত্রোক্ত সব লক্ষণই রয়েছে, তা পাবে না লঘু? কিছুক্ষণ ভেবে লখা বলে, মানে তা পারবো, কিন্তু দিন 10-12 দেরি হবে বলে রাখলাম। আরে পেঁচাটিকে তো আগে বসে আনতে হবে, এখন তো বেটা দেখলেই আমাকে ঠোকরাতে আসে। যাই হোক, তা কত দেবেন মোটামুটি? 50 তো দিয়েছি, পেঁচা আনলে আরো 50 দেব। ওদের কিছুই হবে না, অন্তত আরো 500 চাই। তাছাড়া কোকেনের জন্য শখানেক, তারপর ধরুন দারোয়ানটাকে একটু ঘুষ দিতে হবে, নইলে তো আবার বাবাকে গিয়ে সব বলে দেবে। কোকেন কি হবে? তুমি খাও নাকি? আরে রাম বলো, ভদ্রলোকে কোকেন খায় না, আর আমার জন্য নয়। ওই পেঁচাটিকে কোকেন ধরিয়ে বশ করতে হবে, তবে মোটামুটি আনা যেতে পারে। অনেক দর কষাকষির পর রফা হলো এই যে পেঁচা পঞ্চাননের হস্তগত হলে লখা আরও 250 টাকা পাবে। কৃপারাম নিজে এসে বা টেলিফোন করে রোজ খবর নিতে লাগলেন পেঁচা এলো কিনা। পঞ্চানন তাকে বললেন,
আহা, অত ব্যস্ত হয়েও না, জানাজানি হয়ে যাবে যে। এলেই আমি আপনাকে খবর দেবো খন, আপনি নিজে এসে নিয়ে যাবেন। 10 দিন পরে রাত 11টার সময় লখা একটা রিকশায় চড়ে পঞ্চাননের বাড়িতে এলো। তার সঙ্গে একটি ঝুড়ি, কাপড় দিয়ে মোড়া। পঞ্চানন অত্যন্ত খুশি হয়ে মাল সমেত লখাকে নিজের অফিস ঘরে নিয়ে গিয়ে দরজায় খিল দিলেন। কাপড় সরিয়ে নিলে দেখা গেল পেঁচা বুঁদ হয়ে চুপ করে বসে আছে। লখা বললে, শুনুন পঞ্চু কাকা, এটাকে দিনের বেলায় ঘরে বন্ধ করে রাখবেন, কিন্তু রাত্রে ছেড়ে দেবেন। ও একটু ইঁদুর পাখির ছানা এইসব ধরে খাবে আর কি, নইলে কিন্তু বাঁচবে না। আর এই শিশিটা রাখুন, এতে 500 ভাগ চিনির সঙ্গে 1 ভাগ কোকেন মেশানো আছে। রোজ বিকেলে ওই 4টে নাগাদ পেঁচাকে অল্প করে 1 চিমটি দিয়ে দেবেন, কেমন? একটা ছোট্ট রেকাবিতে রেখে নিজের হাতে ওর সামনে ধরবেন, তাহলেই খুঁটে খুঁটে খেয়ে নেবে। পেঁচা যেখানেই থাকুক, রোজ মৌতাতের সময় ঠিক আপনার কাছে হাজির হবে। পঞ্চানন মুগ্ধ হয়ে বললেন, উফ, লঘু, তোমার যে কি বুদ্ধি বাবা! কোকেন ধরালে পেঁচা আর কারো বাড়ি যাবে না। কি বলো গো? যাবার সাধ্য কি, ও চিরকাল আপনার গোলাম হয়ে থাকবে, লিখে নিন। 12 দিন হয়ে গেল, তবু পেঁচার কোনো খবর আসছে না দেখে কৃপারাম উদ্বিগ্ন হয়ে পঞ্চাননের বাড়িতে চলে এলেন। পঞ্চানন জানালেন, অনেক হাঙ্গামা আর খরচা করে তিনি পেঁচাটিকে হস্তগত করতে পেরেছেন। কৃপারাম উৎফুল্ল হয়ে বললেন, वाह वाह पंचू भाई, बढ़िया। किधर? এনে দাও, আমি এখনই মোটরে করে নিয়ে যাব। আর ও খরচ কত হয়েছে বলো, আমি এখনই চেক লিখে দিব। পঞ্চানন একটু চুপ করে থেকে বললেন, খরচ বিস্তার লাগবে। হ্যাঁ, কত? 500, 1000? আরে বলো বলো। ঢের বেশি। আরে বলো না কত। পঞ্চানন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শুনুন শেঠজি, লাখ পেঁচার মধ্যে একটি লক্ষ্মী পেঁচা মেলে, আবার 10 লাখ লক্ষ্মী পেঁচার মধ্যে একটি রাজলক্ষ্মী পেঁচা মেলে। তাই ইনি হলেন আদতে সেই রাজলক্ষ্মী পেঁচা, যাকে বলে 7 রাজার ধন 1 মানিক। কেমন? তা 50টি গণেশের চাইতে এর কুদরত অনেক বেশি। এমন ইনভেস্টমেন্ট আর কোথাও পাবেন না আপনি। আপনার বাড়িতে থাকলে বহু লক্ষ টাকা আপনি কামাতে পারবেন। অবশ্য আমি তার ভাগ চাই না। আমাকে ওই 10 লাখ টাকা মতো নগদ দিন, আমি আপনার পেঁচা আপনাকে ডেলিভারি করে দেব, ঠিক আছে? কৃপারাম অত্যন্ত চটে গিয়ে বললেন, পঞ্চু বাবু, তুমি এত বড় বেঈমান, নিমক হারাম, ঠক, জুয়াচোর, তা আমার মালুম ছিল না। 2000 নিয়ে পেঁচা দেবে কিনা বলো, না দাও তো মুশকিল হবে বলে দিলাম। আমার এক কথা, নগদ 10 লাখ টাকা আমার চাই, ডেলিভারি এগেনস্ট চার্জ। বুঝলেন? আপনি না দেন তো অন্য লোক দেবে। আর তাছাড়া এই লড়াইয়ের বাজারে রাজলক্ষ্মী পেঁচার খদ্দের অনেক আছে। যত সব। কৃপারাম বললেন, আচ্ছা, তোমাকে আমি দেখে নিব। এই বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। কৃপারাম তুখোর লোক। তিনি ভেবে দেখলেন, পঞ্চাননের কাছ থেকে পেঁচা চুরি করে আনলে ঝঞ্ঝাট মিটবে না, তার বাড়ি থেকে আবার চুরি যেতে পারে। অতএব এক শত্রুর সঙ্গে রফা করে আরেক শত্রুকে শায়েস্তা করতে হবে। সেই দিনই সন্ধ্যার সময় তিনি মুচুকুন্দ বাবুর সঙ্গে দেখা করতে গেলেন। মুচুকুন্দর মন ভালো নেই। তার গৃহিণীও পেঁচার শোকে আহার নিদ্রা সব ত্যাগ করেছেন। কৃপারাম বললেন, নমস্তে মুচু বাবু, আমার চিড়িয়া আপনি দিলেন না, জবরদস্তি ঘরে রেখে দিলেন। এখন দেখলেন তো সে दूसरा জায়গায় চালিয়ে গেছে। মুচুকুন্দ ব্যগ্র হয়ে বললেন, আপনি আপনি জানেন নাকি কোথায় গেছে? हाँ, बराबर जानी। আপনার সেই ভাই পঞ্চানন, ও শালা চুরি করে নিয়ে গেছে। 10 লাখ রুপয়ে না পেলে ছাড়বে भी না।
দেখেন মুচু বাবু, আপনি আমার কথা শুনেন, আমার সাথে দোস্তি করেন, ব্যাংক কোটন মিল আপনার থাকুক, আমি তার ভাগ চাই না। কেবল মিলিটারি ঠিকার কাজ আপনি আর আমি একসাথ করবে, মুনাফা কা পয়সা আধা আধি। ও পঞ্চুর সঙ্গে আমার ফারাগাত হয়ে গেছে। লক্ষ্মীর পেঁচা পালা করে 1 মাস আপনার কাছে, 1 মাস আমার কাছে থাকবে, তাহলে আর আমাদের মধ্যে ঝগড়া হবে না। বলেন, এতে আপনি রাজি আছেন? সে হবে ক্ষণ, আগে পেঁচাটা উদ্ধার করুন। সেলি আপনি ভাববেন না, 2 দিনের মধ্যে পেঁচা আপনার বাড়ি হাজির হবে। আমার মতলব আপনি শুনেন, ফজলু আর মিসরি লাল গুন্ডাকে আমি লাগাবো। ও তারা তাদের দলের লোককে নিয়ে গিয়ে दोपहर রাত কো পঞ্চুর বাড়িতে ডাকাতি করবে, যত পারে লুট করবে, আর ও শালা পঞ্চুকে ऐसा মার লাগাবে যে আর কখনো খারাপই হতে পারবে না। তাহলে পেঁচাটার কি হবে? আরে সে আপনি ভাববেন না, আমি কাছেই চিপে থাকবো। ফজলু আর মিসরি লাল আমার হাতেই পেঁচা দিবে। মুচুকুন্দ বললেন, বেশ, আমি রাজি আছি। পেঁচাটা আগে নিয়ে আসুন, তারপর না হয় আপনার সঙ্গে পাকা এগ্রিমেন্ট করা যাবে ক্ষণ। পুলিশ সুপারিনটেন্ডেন্ট খাঁ সাহেব করিমুল্লাহ মুচুকুন্দ বাবুর বিশিষ্ট বন্ধু। রাত 8টার সময় তার কাছে গিয়ে মুচুকুন্দ বাবু বললেন, এই যে খাঁ সাহেব, একটা সুখবর আছে। তার আগে কি খাওয়াবেন বলুন? আতার বিচির মতো দাঁত বার করে করিমুল্লাহ বললেন, আরে তবা তবা, আপনি যে উল্টো কথা বলছেন স্যার। পুলিশ খাওয়ায় না, শুধু খায়। মুচুকুন্দ বাবু বললেন, তা বেশ, তো আপনি আমার কাজ উদ্ধার করে দিন, আমি আপনাকে খাওয়াবো। এখন শুনুন, আমি খবর পেয়েছি কাল দুপুর রাতে পঞ্চানন চৌধুরীর বাড়িতে ডাকাতি হবে। পঞ্চুকে আপনি চেনেন তো? আরে ওই দূর সম্পর্কের ভাই হয় আমার। ডাকাতের সর্দার স্বয়ং শেঠ কৃপারাম। বলেন কি, কৃপারাম কচালু? আগে হ্যাঁ, তিনি। তার সঙ্গে ফজলু আর মিসিরিলালের দলও থাকবে। আপনি শুধু পঞ্চুর বাড়ির কাছাকাছি পুলিশ মোতায়েন করে রাখবেন। ডাকাতির পরেই সব কটাকে গ্রেফতার করে চালান দেবে। আর ওই কৃপারামকে, তাকে কিন্তু কিছুতেই ছাড়া যাবে না। বরং ওই ফজলু আর মিসিরিলালকে ছেড়ে দিতে পারেন, ওকে ছাড়া যাবে না। তা ডাকাতির পরে গ্রেপ্তার কেন? আগে করাই তো ভালো। আরে না না, তাহলে সব ভেস্তে যাবে। আচ্ছা শুনুন, আমার একটা পেঁচা ছিল, ওই পঞ্চু বেটার ছেলে সেটাকে চুরি করেছে। আবার এই কৃপারাম পঞ্চুর ওপর বাটপারি করতে যাচ্ছে। সেই পেঁচাটি আপনি আমাকে এনে দেবেন, কিন্তু একটা কথা, জখম যেন না হয়। ও তাই বলুন, পেঁচা হচ্ছে এই বখেড়ার মূলে। মেয়ে মানুষ হলে বুঝতুম, পেঁচার উপরে আপনাদের এত খাইস কেন? কাবাব বানাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওসব হিন্দু শাস্ত্রের কথা আপনি বুঝবেন না। আমার কাজটি উদ্ধার করে দিন, সরকারের কাছে আপনার সুনাম হবে। খাঁ বাহাদুর খেতারটাও পেয়ে যেতে পারেন, আমিও আপনার নাম রাখব। পরদিন রাত 12টার সময় পঞ্চানন চৌধুরীর বাড়িতে ভীষণ ডাকাতি হলো। নগদ টাকা আর গহনা সব লুট হয়ে গেল। পঞ্চাননের মাথায় আর পায়ে এমন চোট লাগলো যে তিনি 15 দিন হাসপাতালে বেহুশ হয়ে পড়ে রইলেন। 3টে ডাকাত ধরা পড়ল, কিন্তু ফজলু আর মিসরিলালকে ধরা যায়নি। কৃপারাম পেঁচার খাঁচা নিয়ে একটা গলি দিয়ে সরে পড়বার চেষ্টা করেছিল, তিনিও গ্রেফতার হয়েছেন। সকালবেলা স্বয়ং খাঁ সাহেব করিমুল্লাহ মুচুকুন্দর হাতে পেঁচা সমর্পণ করলেন। মাতঙ্গী দেবী শাঁখ বাজিয়ে লক্ষ্মীর বাহনকে ঘরে তুললেন। পেঁচা অক্ষত শরীরে ফিরে এসেছে বটে, কিন্তু তার সেই ফুর্তি আর নেই। সমস্ত দিন সে মুখ হাঁড়ি করে বসে রইল। নিশ্চিত হবার জন্য পঞ্চানন তাকে ডবল মাত্রায় খাওয়াচ্ছিলেন। বেচারা একটু ঝিমিয়ে গিয়েছে। বিকেল বেলা মৌতাতের সময় সে একটু ছটফট করতে লাগলো। মুচুকুন্দ কাছে এলে তার হাতে ঠুকরে দিলে।
মাতঙ্গী অবশ্য আদর করে জিজ্ঞেস করতে গিয়েছিলেন যে কি হয়েছে আমার পেঁচু বাপধনির। পেঁচা তার হাতে ঠোকর মেরে গালে নখ দিয়ে আঁচড়ে রক্তপাত করে দিল। মাতঙ্গী রাগ সামলাতে না পেরে দূর হ লক্ষ্মী ছাড়া এই বলে তাকে হাত পাখা দিয়ে ঠ্যাঙালেন। পেঁচা বিকট চেঁ চেঁ রব করে ঘর থেকে উড়ে কোথায় চলে গেল। মাতঙ্গী ব্যাকুল হয়ে চারিদিকে লোক পাঠালেন, কিন্তু পেঁচার কোনো খোঁজই পাওয়া গেল না। এর পরের ঘটনা বলি খুবই দ্রুত। মুচুকুন্দর উত্থান গত 15 বছরে ধীরে ধীরে হয়েছিল বটে, কিন্তু এই সময় ঝুপ করে তার পতন হলো। কিছুকাল থেকে ফটকাবাজিতে তার খুব লোকসান হচ্ছিল। সম্প্রতি তিনি যে 10,000 মণ ঘি পাঠিয়েছিলেন, ভেজাল প্রমাণ হওয়ায় তার জন্য বিস্তর টাকা গচ্চা দিতে হলো। তার মুরব্বী মেজর রবসন হঠাৎ বদলি হওয়াতেই তার এই বিপদ হলো। তিনি থাকলে অতি রাবিশ মালও পাশ করে দিতেন। মুচুকুন্দ বাবুর কোম্পানিগুলোর গতি খুব ভালো নয়। এমন অবস্থায় ধুরন্ধর ব্যবসায়ীরা যা করে থাকেন তিনিও তাই করলেন। এক কারবারের তহবিল থেকে টাকা সরিয়ে অন্য কারবারে ঠেকিয়ে রাখতে গেলেন, কিন্তু শত্রুরা তার পেছনে লেগেছিল। তারপর একদিন তার ব্যাংকের দরজায় তালা পড়ল। যথারীতি পুলিশের তদন্ত এবং খাতাপত্র পরীক্ষা হলো। 1 বছর ধরে মকদ্দমা চলল। পরিশেষে মুচুকুন্দ তহবিল, তছরূপ, জালিয়াতি, ফেরেববাজি প্রভৃতি দায়ে জেলে গেলেন। মাতঙ্গী দেবী তার ভাই তারাপদর কাছে আশ্রয় নিলেন। লখা আর সরা কোথায় থাকে, কি করে তার স্থিরতা নেই। তারাপদবাবু ভাবলেন দিদি আর জামাইবাবু মস্ত ভুল করেছিলেন। পেঁচাটা লক্ষ্মী পেঁচাই নয়, নিশ্চয় বেটা হুতুম পেঁচা ভোল ফিরিয়ে এসেছিল। সেই অলক্ষীর বাহনই সর্বনাশটা করে গেল। তারাপদ দিল্লি থেকে খবর পেয়েছেন যে সেই পেঁচা এখন কিং এডওয়ার্ড রোডের কাছে ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে আবার একটি পেঁচিও জুটেছে। এখন কোথায় আস্তানা গাড়বে বলা যায় না। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এসো গল্প করি প্রাইমকে। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।